আসসালামু আলাইকুম। গত পর্বে মূলত আলোচনা করেছি যে সৌদি আরবের বিশেষ করে সংবিধানটুকু এবং সৌদি আরব রাষ্ট্রের সংবিধানে কতটুকু খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যগুলোর সাথে উন্নতি ঘটেছে। পাশাপাশি সৌদি আরব থেকে যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে উমাইয়া আব্বাসীয় এবং ফাতিমা ইত্যাদি সাম্রাজ্যের মাধ্যমে খেলাফতের মাধ্যমে মূলত মুসলিম বিশ্বটুকু পরিচালিত হয়েছে। বিশেষ করে আধ্যাত্মিক ইবাদত এবং শাসন ব্যবস্থাপনা দুটোই যেহেতু কোরআন সুন্নাহর নেতৃত্বের যে ইসলামটুকু রয়েছে, কোরআন সুন্নাহর ইসলাম, যেহেতু কোরআন সুন্নাহর ইসলাম ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে 104 কিতাব মূলত কোরআন সুন্নাহর ইসলাম 104 কিতাবের ইসলাম, সর্বশেষ যেহেতু কোরআন সুন্নাহর ইসলাম যেটি মূলত সৌদি আরব থেকে শুরু হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এখন এটুকু নেতৃত্ব মূলত যেহেতু সৌদি আরব আরব ভূখণ্ড থেকেই মিডল ইস্ট থেকেই মূলত বড় আকারে হয়েছে, সেক্ষেত্রে মূলত খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যগুলোর সাথে সৌদি আরব এখনও পর্যন্ত যেহেতু মক্কা মদিনা মসজিদের তত্ত্বাবধায়ক হিসেবে, এমনকি বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডান সহ, সেই ক্ষেত্রে মূলত সৌদি আরব মুসলিম বিশ্বের একটি নেতা বলা যায় বা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিয়ে থাকে। যতটুকু তার সামর্থ্য রয়েছে সেই চেষ্টা সে মূলত করে, যেহেতু মূলত গোটা পৃথিবী নেতৃত্ব দিচ্ছে মূলত প্রাতিষ্ঠানিক জাতিসংঘ, সেক্ষেত্রে ওআইসির মাধ্যমে মূলত 57টি মুসলিম রাষ্ট্র, সেখানে সৌদি আরবের একটি মূলত পরোক্ষ বা প্রত্যক্ষ একটি নেতৃত্বের ভূমিকা থাকে। সেই হিসেবে এক প্রকার সৌদি আরবকে মুসলিম বিশ্বের নেতা বলা যায়, যেহেতু মক্কা মদিনা মসজিদের তত্ত্বাবধায়ক এবং সেখানেই মক্কা মদিনা অবস্থিত, এবং সৌদি আরবটি মূলত যেহেতু মুসলমানদের জন্মস্থান এবং তার রাজধানী এবং তার প্রথম রাষ্ট্র ছিল মক্কা মদিনা, সেই হিসেবে সৌদি আরবে কোরআন সুন্নাহর প্রতিষ্ঠাতা, ফাউন্ডিং ফাদার্স বা প্রতিষ্ঠাতা রাষ্ট্র বলা যায়, প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক ইবাদত এবং শাসন ব্যবস্থাপনার প্রশিক্ষক হিসেবে চিহ্নিত করা যায়। এখন যে বিষয়টি দেখার বিষয়, প্রথমেই মূলত ইউটিউবে দেখলাম যে মূলত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া কামাল অর্থাৎ সায়েন্টিফিক তফসিরের লেখক, তিনি মারা গেছেন। যদিও ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি না, ইউটিউবের মাধ্যমে মূলত তার অনেকগুলো বক্তব্য দেখার সুযোগ হয়েছে, সেভাবে তাকে চিনি এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি, তিনি জান্নাতবাসী হোক। যে বিষয়টি মূলত উল্লেখ করতে চাচ্ছি তার ব্যাপারে মূলত জাকারিয়া কামালের অনেকগুলো ভিডিও আমার দেখার সুযোগ হয়েছে, মূলত বিশেষ করে সুফিবাদের তার যে মূলত চিন্তা চেতনাগুলো, কোরআন সুন্নাহর মূলত সুফিবাদ অংশটুকু লিবারালিজমের মাধ্যমে কীভাবে সুফিবাদটুকু প্রচার করা যায় সেই বিষয়ে তিনি মূলত প্রচার করে থাকেন। তিনি মূলত একটু সুফিবাদী তরিকার বিশ্বাসী মানুষ, সুন্নি মুসলিমের, এবং তিনি মূলত কোরআন সুন্নাহর সায়েন্টিফিক যে তফসিরটুকু রয়েছে সেটি লেখছে, এবং সেখান থেকে মূলত আমিও আমার বইও লিখেছি যে বিষয়টুকু মূলত সেখানে আমি সেখান থেকে অনেক কিছু মূলত শেখার সুযোগ পেয়েছি, যে কীভাবে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি বিষয়গুলো এবং কি ম্যাথ যাবতীয় বিষয়গুলো দরকার পড়ে কোরআন সুন্নাহর সায়েন্টিফিক অনেক আয়াতগুলো বুঝতে এবং কোরআন সুন্নাহর সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো বুঝতে, এমনকি যে ফিকশন বা ফিউশন প্রক্রিয়াগুলো ইত্যাদি যাবতীয় যে প্রক্রিয়াগুলো রয়েছে সায়েন্টিফিক ইত্যাদি বিষয়গুলোর জন্য মূলত ফিজিক্স, কেমিস্ট্রি সকল বিষয়গুলো প্রয়োজন পড়ে কোরআন সুন্নাহটুকু ভালোভাবে বুঝতে। যেহেতু কোরআন সুন্নাহটুকু পরিপূর্ণ জ্ঞান, আধ্যাত্মিক ইবাদতের পাশাপাশি সায়েন্স, টেকনোলজি, যাবতীয় জ্ঞান বিজ্ঞান কোরআন সুন্নাহ যেহেতু প্রদান করেছে সকল বিষয় গোটা মানব জাতির কল্যাণের জন্য। এখন যে বিষয়টি দেখার বিষয় যে মূলত জাকারিয়া কামাল ইহুদি খ্রিস্টানদের মতো এই সায়েন্টিফিক যে জ্ঞান বিজ্ঞানটুকু রয়েছে কোরআন সুন্নাহর বড় আকারে মূলত প্রায় বলা হয় থেকে 4% এখনও পর্যন্ত আবিষ্কার করা হয়েছে, মূলত বড় ভূমিকা রেখেছে ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান বা ইউরোপ আমেরিকা রাষ্ট্রগুলো। সেখানে মূলত মুসলিমদের স্বর্ণযুগে একটি অবদান ছিল, বড় ধরনের অবদান, প্রাথমিকভাবে চিকিৎসা থেকে শুরু করে সায়েন্স, টেকনোলজি সকল বিষয়েই প্রাথমিক স্তরের স্বর্ণযুগের ক্ষেত্রে স্বর্ণযুগের সময়টাতে ভূমিকা ছিল। বর্তমানে মূলত বড় আকারে সায়েন্স টেকনোলজিতে অবদান কমে গেছে মুসলিমদের। এখন মুসলিম হিসেবে জাকারিয়া কামাল মূলত ভালোই, তিনি কোরআন সুন্নাহর যে সায়েন্টিফিক তফসিরটুকু লিখেছে সেটি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যেহেতু মুসলিমদের মধ্যে বড় আকারে মূলত আধ্যাত্মিক ইবাদতটুকু প্রচার করে থাকে। বিশেষ করে আমাদের মূলত কওমি আলেম ওলামা মৌলবী সমাজ মূলত আধ্যাত্মিক ইবাদতের অংশটুকুই তারা ভালোভাবে বুঝে, নামাজ কালাম হজ যাকাত ঈদ কোরবানি এগুলোই প্রচার করে থাকে যতদূর পারে মানুষের মাঝে। কিন্তু সায়েন্টিফিক যে ব্যাখ্যাগুলো রয়েছে, সায়েন্টিফিক আয়াতগুলো বোঝা বা সায়েন্টিফিক তফসিল, এই বিষয়ে মুসলিমদের মধ্যে জ্ঞানী বিজ্ঞানী বা আলেম ওলামা খুব কম রয়েছে।
সেই ক্ষেত্রে মূলত জাকারিয়া কামাল এক্ষেত্রে ভালোই ভূমিকা রেখেছে। সে মোটামুটি কোরআন আয়াতগুলো সায়েন্টিফিক তফসির যেগুলো ভালো ব্যাখ্যা করেছে, যেগুলো মূলত মুসলিমদের বা আহলে কিতাবীদের, যেহেতু তারা সায়েন্স টেকনোলজিতে এগিয়ে গেছে, আগেই গত পর্বগুলোতে আলোচনা করতেছি, কয়েক পর্বগুলোতে যে শাসন ব্যবস্থাপনায় এবং জ্ঞান বিজ্ঞানে অমুসলিম কত দূরে গিয়েছে, এমনকি অর্থনীতিতে, যেমন আগেই উল্লেখ করছি জ্ঞান বিজ্ঞানে প্রায় 95% জ্ঞান বিজ্ঞান অমুসলিমদের। যার ফলে কোনো অবস্থাতেই কোরআন সুন্নাহ যখন প্রচার করতে হয়, আধ্যাত্মিক আবাদত এমনকি কোরআন সুন্নাহর সায়েন্স টেকনোলজি শাসন ব্যবস্থাপনা প্রচার প্রশিক্ষণ দেওয়া যখন প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখা মুসলিমদের পক্ষে কঠিন হয়ে গেছে। যেহেতু মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে ইতিমধ্যেই বহুদূর এগিয়ে গেছে তারা, যার ফলে তাদেরকে কোনো একটি বিষয় বোঝাতে গেলে, কোনো জিনিস বোঝানো মানে এক প্রকার শিক্ষকতা করা। যেহেতু তারা শিক্ষকতার মাধ্যমে অলরেডি কোরআন সুন্নাহ থেকে নিজেরাই বুঝে অনেক দূরে এগিয়ে গেছে, তাদেরকে এখন বোঝাইতে গেলে তার থেকে আরও বেশি গভীর জ্ঞান প্রয়োজন। আরও বেশি জ্ঞান না হলে তাদেরকে বোঝানো কঠিন, দুরূহ কাজ যুক্তি তর্কের মাধ্যমে। যার ফলে কিন্তু ধর্মপ্রচারের ক্ষেত্রে মুসলিমদের এই ক্ষেত্রে একটু দুর্বলতা সৃষ্টি হয়েছে, দুর্বলতা রয়েছে। যার ফলে কিন্তু এখনও 75% প্রকাশ্য মুসলিম রয়েছে আহলে কিতাবীরা। যার ফলে জাকারিয়া কামাল সেক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছে মুসলিমদের মধ্যে এই বিষয়টি। যেমন ডক্টর জাকির নায়েক আধ্যাত্মিক আবাদতের আলেম ওলামা সমাজের মধ্যে যুক্তি তর্কের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করার কারণে, মূলত বাংলা, ইংরেজি, হিন্দি বিভিন্ন ভাষায় পারদর্শিতার পাশাপাশি সুন্দর প্রেজেন্টেশনের কারণে মূলত আলেম সমাজের মধ্যে দেখা যাচ্ছে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও চমৎকারভাবে এক প্রকার প্রথম শ্রেণীর আলেম ওলামাদের মধ্যে অন্যতম ডক্টর জাকির, ডক্টর আহমেদ দিদাত, এই জাতীয় আলেম ওলামাগুলো ব্যাপক আধ্যাত্মিক আপাতত প্রচার প্রশিক্ষণের ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে বহুদূর এগিয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে ডক্টর জাকারিয়া কামালও এই ধরনের একজন মোটামুটি এক প্রকার ব্যক্তি, যদিও তার প্রাতিষ্ঠানিক পড়াশোনায় তিনি একজন সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং সমরবিদ হিসাবে পাশাপাশি তিনি কোরআন সুন্নাহরও ভালো জ্ঞান অর্জন করেছেন। সায়েন্টিফিক বিষয়গুলো সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করতে পেরেছে কোরআন সুন্নাহ, যেগুলো উপস্থাপনের মাধ্যমে মূলত আহলে কিতাবীদের এমনকি মুসলমানদেরও কীভাবে প্রশিক্ষণ দিতে হবে এই বিষয়ে একটু জ্ঞান নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, বোঝার শোনার এই যুগে, যেহেতু একটি আধুনিক যুগ। যাই হোক, তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। এখন যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, মূলত গত পর্বে আলোচনা করছি যে সৌদি আরব রাষ্ট্রটুকু কতটুকু অগ্রসর হয়েছে জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি শাসন ব্যবস্থাপনায়, অর্থনীতিতে, এবং যে খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যটুকু ছিল যে ডেমোক্রেটিক ভ্যালুসগুলোতে, স্বচ্ছতা, জবাবদিহিতা, নির্বাচন প্রক্রিয়া, এক্সিকিউটিভ জুডিশিয়াল এক্সিকিউটিভ বিভাগের কার্যক্রম, সেপারেশন অফ পাওয়ার, এগুলোর চেক অ্যান্ড ব্যালেন্স, গভর্নমেন্টের ইত্যাদি বৈশিষ্ট্যগুলো আগে আলোচনা করেছি যে খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যগুলো ছিল, এগুলো সৌদি আরব কতটুকু অগ্রসর হচ্ছে যেহেতু মুসলিম বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। সেই ক্ষেত্রে মূলত প্রথমেই যে বিষয়টি আগেই উল্লেখ করলাম যে নবীজিও একটি কথা মূলত বলে গেছেন যে তাকে সরাসরি যেন আমরা সরাসরি অনুসরণ না করি, তিনি যতটুকু আমাদেরকে অনুসরণ করতে নির্দেশ দেয় শিক্ষক হিসেবে, সেটুকু যেন আমরা চর্চা করি। কারণ তার মতো আমরা চর্চা করতে পারবো না, কারণ তিনি নেতা, প্রশিক্ষক, তিনি অনেক বেশি জানেন এবং অনেক বেশি তাকে দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করতে হয়, নামাজ তাকে সারাত পড়তে হয়, চর্চা করতে হয়, কখন হেরা গুহায় যেতে হয়, নানাবিধ কার্যক্রম তাকে করতে হয়েছে, যেগুলো মূলত সাধারণ মুসলমানদের করার প্রয়োজন নেই জান্নাত অর্জনের জন্য, এমনকি 1 থেকে 8টি জান্নাত অর্জনের জন্য প্রয়োজন নেই। তিনি মূলত প্রশিক্ষক ছিলেন, অর্থাৎ তিনি যতটুকু আমাদেরকে বলে গেছেন, যতটুকু নির্দেশ দিয়ে গেছেন কোরআন সুন্নাহর মতো চর্চা করার, সেটুকু চর্চা করলেই যথেষ্ট। এটুকু হলো নবীজির নির্দেশ, অর্থাৎ তার মতো হুবহু অনুসরণ করার, চর্চা করার দরকার নেই। তিনি যতটুকু করতে বলেছেন সেগুলো তিনি কীভাবে চর্চা করেছেন সেগুলোই শুধু আমাদের অনুসরণ করতে হবে, তাকে চর্চা করতে হবে। ঠিক একই রকম আমরা ডেমোক্রেটিক ভ্যালুসের ক্ষেত্রে যে বিষয়টি গত পর্বেও আগে উল্লেখ করেছি যে মূলত গণতন্ত্রটি খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্য থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খেলাফত রাশিদিন পর্যন্ত চর্চা করেছে। তারপর মূলত মুসলিম 662 থেকে 1924 পর্যন্ত একটি মুসলিম সাম্রাজ্য ছিল, রাজতান্ত্রিক পরিবারতান্ত্রিক, ইমার্জেন্সি সিচুয়েশন আওতায় তারা একভাবে মূলত গণতন্ত্র ভ্যালুসগুলো বা খেলাফত রাশিদিনের বৈশিষ্ট্যগুলো এবং শাসন ব্যবস্থা, আধ্যাত্মিক আবাদত পৃথিবীতে প্রশিক্ষণ দিয়েছে, প্রচার করেছে। এখন মূলত আবার ইহুদি, খ্রিস্টান এবং জাতিসংঘ, ব্রিটিশ আমেরিকা বা ইউরোপ আমেরিকা, তারা মূলত প্রচার প্রশিক্ষণ দিচ্ছে একভাবে, যেটি মূলত যুগোপযোগী মানদণ্ডের মাধ্যমে, বড় আকারে যুগোপযোগী মানদণ্ড সংস্কারের মাধ্যমে প্রচার প্রশিক্ষণ দিচ্ছে। এমনকি ব্রিটিশ কলোনিয়াল শাসনগুলো থেকেই, সেই সময়টা থেকেই তারা গণতন্ত্রের প্রশিক্ষণ দেওয়া শুরু করছে, ফ্রান্সও দেওয়া শুরু করছে।
এখন দেখা যাচ্ছে যে বিষয়টি সৌদি আরবের কথাটি আগে উল্লেখ করলাম যে এটি কোরআন সুন্নাহর ফাউন্ডিং ফাদার্স রাষ্ট্র। এখন সৌদি আরবের অবস্থান ডেমোক্রেটিক ভ্যালুসে কোথায় রয়েছে সেই বিষয়টি দেখার চেষ্টা করি। সৌদি আরবে যে 2025 বা 2024 এটার যে ইন্ডেক্স রয়েছে 2020 সাল থেকে ডেমোক্রেটিক ইন্ডেক্স বিভিন্ন এমনকি ম্যাট্রিক্স থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট মূলত যেহেতু ডেমোক্রেটিক এই ভ্যালুসগুলো মূলত তালিকা প্রকাশ করে কিছু মানদণ্ডের ভিত্তিতে, যে শাসন ব্যবস্থাপনা কতটুকু স্বচ্ছতা জবাবদিহিতা রয়েছে ইত্যাদি বিষয়গুলো, যেটি মূলত ডেমোক্রেসি ম্যাট্রিক্স.com র্যাঙ্কিংয়ে সেখানে মূলত অনলাইনে পাওয়া যাচ্ছে। সেখান থেকে মূলত আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করতেছি যে সৌদি আরবের ডেমোক্রেসি অর্থাৎ সুশাসন ব্যবস্থাপনার যে ডেমোক্রেসির অংশটুকু, যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ কতটুকু রয়েছে, নির্বাচন প্রক্রিয়া কতটুকু অংশগ্রহণ রয়েছে ইত্যাদি, এবং জনগণ সরাসরি অংশগ্রহণ কতটুকু করতে পারতেছে, এই সকল বিষয়গুলোর ভিত্তিতে মূলত এই ডেমোক্রেসিক ইন্ডেক্সটুকু সাজানো হয়ে থাকে। যেখানে মূলত দেখার চেষ্টা করতেছি যে সৌদি আরবের অবস্থানটুকু কত, যেখানে দেখা যাচ্ছে মূলত সৌদি আরব 100 র্যাঙ্কিংয়ে 173তম হলো সৌদি আরবের অবস্থান, যেখানে মূলত ব্রিটেনের অবস্থান হচ্ছে 17তম এবং আমেরিকার র্যাঙ্কিংয়ে অবস্থান হচ্ছে 36তম। রাশিয়ার এরকমই, চীনের দেখা যাচ্ছে 171তম এবং রাশিয়া ওইরকম 100 প্রায় দেখা যাচ্ছে 169 বা 159, এবং ভারতের অবস্থান 85তম। এইভাবে মূলত ডেমোক্রেটিক ইন্ডেক্স, যেখানে মূলত 10টি রাষ্ট্র বা 15টি রাষ্ট্রের মধ্যে মূলত ইউরোপের এবং অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে, যেখানে মূলত নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক এই রাষ্ট্রগুলোর অবস্থান ভালো। যেমন ডেনমার্ক রাষ্ট্রটি 1 নম্বর অবস্থানে রয়েছে, কিন্তু আমরা যতটুকু জানি সকলেই যে বিশ্ব নেতৃত্বে অবস্থান নেতৃত্বশীল রাষ্ট্র হিসেবে জাতিসংঘের 5টি স্থায়ী রাষ্ট্র, এটি মূলত স্থায়ী প্রশাসক বিশ্ব নেতৃত্ব দিচ্ছে আনুষ্ঠানিকভাবে, যেখানে তাদের কেউরই অবস্থান 10-এর ভিতর নেই। এমনকি ব্রিটিশ এবং আমেরিকা তারাই মূলত যেহেতু 1 নম্বর লিডিং স্টেট ডেমোক্রেসির যোগভোজী মানদণ্ডের, তাদের অবস্থান 10-এর ভিতর নেই। এমনকি সৌদি আরব আগে নেতৃত্বশীল খেলাফত রাশিদের বৈশিষ্ট্যগুলো নেতৃত্বশীল রাষ্ট্র 1400 বছর যাবৎ, তারও অবস্থান 10-এর ভিতর নেই। এখন একটি বিষয় আগেই উল্লেখ করলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশটুকু দিয়েছেন যে নেতৃত্বশীল ব্যক্তিকে অনেক দায়িত্ব পালন করতে, অনেক কাজ করতে হয়, স্বাভাবিকভাবেই তাকে যেন সরাসরি অনুসরণ না করা হয়, সে যে নির্দেশটুকু দেয় সেটুকু চর্চা করা, পালন করা। এখন ইউরোপ আমেরিকা বা ব্রিটেন আমেরিকা যে নির্দেশটুকু দিচ্ছে, যে বিষয়টি প্রচারণা করতেছে জাতিসংঘ, যে গণতন্ত্র, সুশাসন, ডেমোক্রেটিক ভ্যালুসগুলো, স্বচ্ছতা, জবাবদিহিতা, সেপারেশন অফ পাওয়ার, ন্যায় ইনসাফ ইত্যাদি বিষয়গুলো, যে আগে উল্লেখ করেছি মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য যে আইন প্রণয়ন করতেছে, যেগুলো প্রশিক্ষণ দিচ্ছে, সেগুলো মূলত চর্চা করাই হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য চর্চা করা। যেটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে কি, যে তিনি যে নির্দেশটুকু দেয় সেটুকু চর্চা করো, তিনি কীভাবে শেখাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, তাকে সেই ক্ষেত্রে শুধু অনুসরণ করো, এর বাইরে তিনি আরও কী কী চর্চা করে সেগুলো তোমাদের চর্চার দরকার নেই। ঠিক একই রকম ব্রিটিশ আমেরিকা, যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে আমরা উল্লেখ করলাম আগে যে ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে ডেমোক্রেসি দিয়ে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, যে প্রশিক্ষণ দিয়েছে, শিখিয়েছে আইন প্রণয়ন থেকে শুরু করে জনগণের অংশগ্রহণ দিয়ে কীভাবে ডেমোক্রেসি স্কোর অর্জন করতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে, সেগুলোই ধারণ করা, চর্চা করাই হলো রাষ্ট্রগুলোর দায়িত্ব। ব্রিটেনের অবস্থান কোথায় রয়েছে বা আমেরিকার অবস্থান 10-এ রয়েছে না 20-এ রয়েছে সেটিও মূলত দেখার বিষয় নয়। অন্য রাষ্ট্রগুলো চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে, এর মধ্য দিয়ে স্কোর করতে হবে, এটুকুই মূলত হলো মৌলিক কাজ, মৌলিক বৈশিষ্ট্য, যেটি নবীজিও একই পরামর্শ দিয়েছে, যতটুকু চর্চার মাধ্যমে অগ্রসর হতে হবে, কে কতটুকু অবস্থানে আছে সেটি দেখার বিষয় নয়। যেমন আমার ব্যক্তিগতভাবেই নিজের কথা বললেও দেখা যাচ্ছে কোরআন সুন্নাহ এবং শাসন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো প্রশিক্ষণ দিয়ে থাকি, প্রচার করে থাকি, স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমার ব্যক্তিগত আইন পেশার পাশাপাশি, যেখানে আমারই সময় থাকে না, যার ফলে আমি একটু শুধু কোরআন সুন্নাহ অনুযায়ী যতটুকু আছে মানুষকে প্রচার করতে অনুরোধ করি এবং সেগুলো চর্চা করতে বলি, আমাকে অনুসরণ ব্যক্তিগত না করতে, কারণ আমার নিজেরই নামাজ কালাম এগুলো 5 ওয়াক্ত পড়ার সময় থাকে না, নিজেই দেখা যাচ্ছে বাসায়ও থাকে না, এমনকি জুমার নামাজও পর্যন্ত বাসায় আমি কসর করে পড়ে অভ্যস্ত, সময় থাকে না ব্যস্ততার কারণে। অর্থাৎ নবীজি যে বিষয়টি উল্লেখ করেছে আগেই বললাম, যে
অর্থাৎ আহলে বাইত অনুসরণের ক্ষেত্রে যে একটি কোরআন সুন্নাহ সঠিক দল থাকতে হবে, যেটি মূলত মৌলবী সমাজ অন্তত প্রচারে রেখেছে, নিজেরাও চর্চার চেষ্টা করে যতটুকু। এখন সৌদি আরব রাষ্ট্রকে মূলত যে বেসিক কথাটি, যে একটি সুন্দর সুশৃঙ্খল দল হিসেবে থাকতে হবে, ব্রিটিশ এবং আমেরিকা নেতৃত্ব দিতে হবে, নিজেকেও ধারণ করতে হবে, অন্যকেও শেখাতে হবে। এই ক্ষেত্রে মূলত নেতৃত্বশীল ব্যক্তিকে নিজের কথাও বললাম, এমনকি রাষ্ট্রগুলোর কথা বললাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শের কথা বললাম, যে অনুসরণের ক্ষেত্রে মূলত হুবহু কখনো অনুসরণ করা যাবে না। যেমনটি বলা হয়েছে যে মুসলিমরা সুন্দর একটি দল তৈরি করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ নিষেধ করবে, নিজেরাও সৎ থাকবে এবং অন্যায় থেকে বিরত রাখবে। এটুকু শুধু কোরআন সুন্নাহর মূলনীতি বা আহলে বাইত বা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। নবীজির যেটি বিদায়ী হজম নির্দেশ দিয়ে গেছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। এখন মুসলিম জাতি বা ব্রিটেন বা সৌদি আরব নিজেরা চর্চা করতে না পারলেও, তাদের অবস্থান এক নম্বরে না আসলেও, অন্য জাতি রাষ্ট্রগুলোকে, অন্য রাষ্ট্রগুলোকে, অন্য দেশকে চর্চা করতে হবে যে বিষয়টি তারা প্রচার প্রশিক্ষণ দিচ্ছে। এটি হলো মৌলিক বিষয়। কারণ হলো নেতৃত্বশীল ব্যক্তিকে অনেক সময় অনেক দায়িত্ব পালন করতে, অনেক কাজ করতে, সেই সব বিস্তারিত পরবর্তী আলোচনা করব, যার ফলে তাদের সরাসরি অনুসরণ করা সুযোগ থাকে না এবং সেই সুযোগ থাকবে না, এটি স্বাভাবিক। যার ফলে কিন্তু দেখা যাচ্ছে এইটুকু মেনে মূলত যে গণতন্ত্র কীভাবে চর্চা করতে হবে মূলত ব্রিটিশ আমেরিকা প্রশিক্ষণ দিচ্ছে, শেখাচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে তাদেরকে। নেতৃত্ব দিতে যে তাদেরকে অনেক কাজ করতে হয়, যার ফলে তাদেরকে কিন্তু সুশাসনের স্কোরে কোনো অবস্থাতেই তারা দেখা যাচ্ছে 1, 2, 3 নম্বর দূরে কথা 10-এর ভিতরে তাদের অবস্থান নেই। ব্রিটেনের অবস্থান 17 এবং আমেরিকা তার অবস্থান হচ্ছে 36। অথচ ব্রিটিশ আমেরিকায় মূলত গোটা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে গণতন্ত্র লিডিং স্টেট হিসেবে, যুগোপযোগী, যেটি আধুনিক গণতন্ত্র বলা হয় থাকে, মডার্ন ডেমোক্রেসি, যেটি মূলত আগে উল্লেখ করলাম যে খেলাফত রাশিদের বৈশিষ্ট্যকে রিফর্ম করার মাধ্যমে যুগোপযোগী মানদণ্ড, যেটিকে নাম আধুনিক গণতন্ত্র বা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি ডেমোক্রেসি বা আমেরিকান ডেমোক্রেসি, এটি নেতৃত্বে তারাই আছে। অথচ তাদের অবস্থান কিন্তু 10-এর ভিতর নেই, যেখানে মূলত তাদের পরামর্শ মেনে নবীজির মতো যেভাবে নির্দেশ দিয়েছেন তিনি, যে সে যতটুকু চর্চা করতে বলে, যে প্রক্রিয়া চর্চা করতে বলে, সেই প্রক্রিয়া চর্চা করা, অনুসরণ করা। ঠিক একই রকম দেখা যাচ্ছে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, বেলজিয়াম, কোস্টারিকা, স্পেন ইত্যাদি রাষ্ট্রগুলো 10-এর ভিতরে অবস্থান করছে। এই রাষ্ট্রগুলো চর্চার মাধ্যমে তারা 1, 2 নম্বর অবস্থানে এগিয়ে গেছে। আর বিশ্ব নেতৃত্ব দিয়ে যাচ্ছে মূলত ব্রিটিশ আমেরিকা। এই গণতন্ত্রের রাষ্ট্রগুলো যে মানদণ্ড প্রশিক্ষণ দিচ্ছে, নিয়মকানুন শেখাচ্ছে, কিন্তু তারাও নিজেরাও আমার মতো, যেখানে আমারই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ প্রশিক্ষণ দিচ্ছি যেন মানুষ কোরআন সুন্নাহ চর্চা করে। অর্থাৎ আমি কি চর্চা করলাম সেটি বড় বিষয় না, মানুষ যেন কোরআন সুন্নাহর রুলস রেগুলেশন প্রশিক্ষণ দিচ্ছি, সেগুলো শিখে, চর্চা করে, দেখে, শিখে। ঠিক একই রকম ব্রিটিশ আমেরিকাও কোরআন সুন্নাহর যুগোপযোগী মানদণ্ড, আধুনিক ডেমোক্রেসির নিয়মকানুন, বৈশিষ্ট্যগুলো শেখাচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, যেখানে এটি করতে যেয়ে তাদের নিজেরই সময় থাকে না, যার ফলে বা অন্যান্য ব্যস্ত অনেক ধরনের অসুবিধা থাকে, যার ফলে কিন্তু তাদের অবস্থান 1, 2 নম্বরে তারা আসতে পারতেছে না, এমনকি 10-এর ভিতর তারা স্কোর করতে সক্ষম হয় নাই। যেগুলো মূল তাদের কাছ থেকে শিখে ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, জার্মানি, তারা 10-এর ভিতর অবস্থান করছে। সুশাসনের মানদণ্ডে তারা 10-এর ভিতর স্কোর অর্জন করতে সক্ষম হয়েছে। ঠিক একই রকম সৌদি আরবেরও 1400 বছর প্রশিক্ষণ দিতে যে ফাউন্ডিং ফাদার্স রাষ্ট্র হিসেবে খেলাফিয়া, আব্বাসীয়, মাইয়া, ফাতেমি এবং অটোমান এম্পায়ার পর্যন্ত সাম্রাজ্য, মোগল এম্পায়ার, তাদের কিন্তু মুসলিমদের শাসন ব্যবস্থা প্রশিক্ষণ দিতে দিতে মূলত মুসলিম রাষ্ট্র একটিও 10-এর ভিতর নেই বর্তমানে। সব কয়টি মূলত খ্রিস্টান অধ্যুষিত বা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, সকলেই তারা সুশাসনে ডেমোক্রেটিক ভ্যালুসে 10-এ অবস্থান করছে। আর মুসলিম রাষ্ট্রগুলো মূলত পেছনে অবস্থান করতেছে, যেটি আগে উল্লেখ করলাম সৌদি আরব 173, এমনকি এই ভারতের কথা 85 উল্লেখ করলাম। তারপর ওমানের অবস্থানও একই 100 এরকম। মালদ্বীপ রাষ্ট্রটি 67তম অবস্থানে রয়েছে। তারপরে ইন্দোনেশিয়া 77তম ডেমোক্রেটিক স্কোরে, আলবানিয়া রয়েছে 79, তারপরে কেনিয়া 82, লাইবেরিয়া 81, তারপর দেখা যাচ্ছে মালয়েশিয়া 95তম এবং কুয়েত 101তম, মরক্কো 105তম, জর্ডান 109, মালি 111, পাকিস্তানের অবস্থান 123, ইরাক 127, আফগানিস্তান 125, তারপর তুরস্ক 137, রাশিয়া 144, ওমান 146, ইরানের অবস্থান 147, ইজিপ্টের অবস্থান 151,
আরব আমিরাত 153, প্যালেস্তাইন ওয়েস্ট ব্যাংকের অবস্থান 166, কাতারের অবস্থান 169। অর্থাৎ এইভাবে মূলত দেখা যাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থান অনেক পিছনে। অর্থাৎ গণতন্ত্রের বৈশিষ্ট্যে মুসলিম রাষ্ট্রগুলো দীর্ঘদিন মুসলিম বিশ্ব নেতৃত্ব দেওয়ার কারণে যাদের নানা অসুবিধা থাকায় ডেমোক্রেটিক স্কোরে তার অবস্থান শাসন অবস্থায় দুর্বল, পিছিয়ে আছে প্রতিযোগিতায়। সেক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে আছে। আগে উল্লেখ করলাম যে খ্রিস্টান রাষ্ট্রগুলো ইউরোপের এগিয়ে গেছে এবং নেতৃত্বশীল রাষ্ট্র ব্রিটিশ আমেরিকা, জাতিসংঘের মধ্যে শক্তিশালী রাষ্ট্র এবং মাদার অফ মডার্ন ডেমোক্রেসি, যেটি ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ রাজ পরিবার নেতৃত্বে মূলত এবং দীর্ঘদিন গণতন্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ব্রিটিশ কলোনিয়াল সময়টা থেকে শুরু থেকেই। এখন যে বিষয়টি দেখার বিষয় যে নেতৃত্বশীল রাষ্ট্র অনেক কারণেই এক নম্বর অবস্থানে আসতে পারে না, নানান কাজে দায়িত্ব পালন করতে হয়, অনেক বেশি কাজ করতে হয়, যার ফলে সবসময় সুশাসনের স্কোরে এই একটি বিষয়গুলো চর্চার জন্য সময় সুযোগ বা শ্রম পরিশ্রম এফোর্ট দেওয়ার সময় থাকে না, দেওয়া যায় না। অন্যান্য বিষয়ে কাজ করতে হয়, প্রশিক্ষণ দিতে হয় যাতে সময় ব্যয় হয় এবং অন্যান্য লজিস্টিক্স এগুলো ব্যয় হয়, যার ফলে সময় সুযোগ বা অপরচুনিটি অনেক ক্ষেত্রে সহনীয় হয় না, যার ফলে কিন্তু এক নম্বর অবস্থান অর্জন করা যায় না। যেটি আমার ব্যক্তিগত উদাহরণ দিয়ে আমি বললাম যে আমি নিজেই নামাজ রোজা এগুলোর প্রশিক্ষণ দিয়ে থাকি। আমার আইন পেশার পাশাপাশি আমার নিজেরই নামাজ রোজা এগুলো পাঁচওয়াক্ত করার সময় থাকে না এবং আমি জুমা নামাজ পড়তে এমনকি সময় পাই না, এরকম ব্যস্ত থাকতে হয়। কসর পদ্ধতিতে বাসায় নামাজ পড়তে হয় অনেক সময়, এরকম পরিস্থিতি। যাই হোক, সেই ক্ষেত্রে বললাম যে রাষ্ট্রগুলোকে নেতৃত্ব দিতে হচ্ছে মুসলিম বিশ্বকে, যার ফলে 1400 বছর নেতৃত্বের মাধ্যমে মুসলিম বিশ্ব এখন সৌদি আরব গণতান্ত্রিক স্কোরে সুশাসনের স্কোরে অবস্থান তার 173, এক নম্বরে বা 10-এর ভিতরে আসার সময় পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। এখন আমেরিকা এবং ব্রিটেন তার কথা উল্লেখ করলাম, তাদের অবস্থানও এক নম্বরে নেই, সুযোগ পাচ্ছে না। অন্যান্য বিষয়ে বেশি এফোর্ট দেওয়ায় সেখানে লজিস্টিক্স ব্যয় হয়ে যাচ্ছে। এখন যে বিষয়টি উল্লেখ করলাম যে গণতন্ত্রের স্কোরে মূলত সৌদি আরবের যে অবস্থানটুকু আলোচনা করতেছিলাম যে নেতৃত্বশীল রাষ্ট্র হিসেবে মুসলিমদের সৌদি আরবকে মূলত একই রকম ব্রিটিশ এবং আমেরিকা যে মানদণ্ডের চর্চা করতেছে, যে রুলস রেগুলেশন, নবীজিও যে বিষয়টি উল্লেখ করে গেছেন যে আহলে বাইত মানে হচ্ছে নিজেরা চর্চা করবে এবং মূলত প্রচার প্রশিক্ষণ রাখবে, যে কোরআন সুন্নাহ। আহলে বাইত যদি চর্চা করে এবং কোরআন সুন্নাহ প্রচারও রাখে পাশাপাশি তাহলে তো উত্তম। আর যদি আহলে বাইত বা কোরআন সুন্নাহর দলটুকু আহলে সুন্নাহ জামাত তারা নিজেরা চর্চা করতে পারতেছে না, কিন্তু কোরআন সুন্নাহ শুধু প্রচারে রাখছে, বাকি মানুষগুলোকে কোরআন সুন্নাহ শুধু নিজেরা পড়ে এবং দেখে চর্চা করতে হবে। আহলে বাইত যে চর্চা নাও করে থাকে বা কোরআন সুন্নাহ সঠিক দলটি যদি তারা ভুলও করে থাকে সেটুকু অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। কোরআন সুন্নাহয় কী লেখা আছে মানুষকে সেটুকু চর্চা করতে হবে এবং সেটুকু বাস্তবায়ন করতে হবে, যেটিকে মূলত নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন রাষ্ট্রগুলো, ডেনমার্ক চর্চার মাধ্যমে তারা 1-2 নম্বর অবস্থানে এসে গেছে, যেটি ব্রিটিশ আমেরিকা শুধু প্রচার করতেছে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো, যেখানে ব্রিটিশ আমেরিকা তারা আসতে পারে নাই। ঠিক একই রকম নবীজি একই নির্দেশ দিয়ে গেছে যে মুসলিম দলটুকু কোরআন সুন্নাহ প্রচারে রাখবে এবং নিজেরাও চর্চা করবে। মুসলিম যদি চর্চা করতে নাও পারে, কোরআন সুন্নাহ শুধু প্রচারে রাখে, অন্য মানুষগুলোকে কোরআন সুন্নাহ পড়াশোনা করে দেখে বুঝে বেশি অগ্রগতি করতে হবে এবং বেশি এগিয়ে যেতে হবে এবং বেশি মাত্রায় চর্চা করতে হবে। মুসলিমদের দিকে তাকিয়ে থাকলে, বসে থাকলে চলবে না যে মুসলিম এক নম্বর দল সে ওইটুকু চর্চা করতেছে, আমার ওইটুকু চর্চা করলেই চলবে, এই চিন্তা করা যাবে না। কোরআন সুন্নাহ যা আছে সেটুকু চর্চা করতে হবে। মুসলিম চর্চা করুক বা না করুক, সে পারুক বা না পারুক, তার সীমাবদ্ধ থাকতে পারে, যদিও সে এক নম্বর প্রচারক হিসেবে থাকতে পারে, কিন্তু নিজে সে হয়তো নাও চর্চা করতে পারে, তার সীমাবদ্ধ এবং যে মূলনীতি প্রচার করছে প্রচারের জন্য কোরআন সুন্নাহ মানুষকে আঁকড়ে ধরতে হবে, প্রশাসন ব্যবস্থাপনা এটুকু এমনকি বিজ্ঞান নিয়ে আমেরিকা ডেমোক্রেটিক ভ্যালু প্রচারে আছে, বই প্রশিক্ষণ দিয়ে মানুষকে আহলে সুন্নাহ জামাত যেটা বলা হয় যে আমরা অবস্থানজনিত বৈশিষ্ট্য নামাজ পড়াগুলো তার সীমাবদ্ধতা চর্চা করেছে মুসলিম রাষ্ট্রগুলো নিজ চর্চার মাধ্যমে আলাদা রেখেছে, মানুষ দেখে দেখে শিখতে পারবে। এমনকি এক নম্বর স্কুল কোরআন টেক্সট রয়েছে, লিখিত বই রয়েছে, এখান থেকে বিষয়টি উল্লেখ করেছে, সুযোগ রয়েছে এমন হাদিসগুলো সুন্নাহগুলো প্রচার রয়েছে, এখান থেকে মানুষ শিখতে পারে, চর্চা করতে থাকলে সত্য হাদিসগুলোতে কিছু এইগুলো যতটুকু চর্চা করা যায়, উদ্ধার করা যাবে, চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে, তত নিশ্চিত করা যায়, যোগোপযোগী করে চর্চা করা যায়, যেমন ঠিক করেছে এই ইহুদি চর্চার মাধ্যমে
ডেমোক্রেটিক ভ্যালুগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং সিকিউরিটি কাউন্সিল স্থায়ী রাষ্ট্রগুলো উপনীত হয়েছে। কোরআন সুন্নাহ চর্চার মাধ্যমে শাসন ব্যবস্থাপনা যুগোপযোগী করার মাধ্যমে তাদের অবস্থান এখন এক নম্বরে চলে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় নেতৃত্বে তাদের জ্ঞান আগে উল্লেখ করলাম যে টেকনোলজি 95% জ্ঞান তাদের, মুসলিমদের 5% সম্পদের ক্ষেত্রে সায়েন্স টেকনোলজি বাণিজ্যের মাধ্যমে 95% এবং বিশ্ব নেতৃত্ব অর্জন করেছে। অর্থাৎ এতে মুসলিমদের শাসন ব্যবস্থার কিছু নেই, শুধু সঠিক ব্যবহার করে যাচ্ছে এবং সঠিক চর্চা করে প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু এখনো আধ্যাত্মিকবাদ শাসন ব্যবস্থা প্রচার ডেমোক্রেটিক ভ্যালুস চর্চার এখনো বলে ইউরোপ আমেরিকা সৌদি আরবের আলেমরা যারা চলে গেছে মুসলিম বিশ্ব সেখানে মুসলিম ওলামা বলে এই বিষয়ে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো শাসনের স্কুল রাশিদের বৈশিষ্ট্য সুন্দরভাবে ফুটে ওঠে এবং মুসলিম স্বীকারও করে। উমর রাদিয়াল্লাহু যেটি নির্বাচন যে প্রচার প্রশিক্ষণ সরকারের প্রধান হিসেবে যে নির্বাচন কমিশনার হিসেবে মাধ্যমে তখনই তিনি প্রশিক্ষণ কোনো অসুবিধা নেই। দলের থেকে এমনকি আগে উল্লেখ করেছে ছাত্র অনেকগুলো 6 সদস্য বিশিষ্ট সাহাবীদের মধ্যে কমিটি করে দিয়েছেন, প্রার্থিতা বাছাই করে দিয়েছেন, তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছেন খলিফা পদে নির্বাচনের জন্য। ইয়ারকে তারপর মূলত বাকি হানাফি শাফি মালিকি হান নিয়েছেন তাদের থেকে এবং তাদের ছাত্ররা প্রশিক্ষণে দেখা যাচ্ছে তাদের কাছে শিখে তাদের থেকে আরো বেশি এগিয়ে গেছে, আরো বেশি কমিশনার হিসেবে অর্জন করেছে। দুইজনকে বাছাই করে তাদের মধ্যে থেকে আলী এবং শিক্ষক কোন অবস্থাতেই নম্বর অবস্থানটি এমন কোনো কথা নেই। পার্লামেন্ট ডেমোক্রেসিতে রয়েছে এবং এমনকি বাস্তবে ঘটেছে, অতীতেও এখনো আমেরিকার পার্লামেন্টে ডেমোক্রেসিতে রয়েছে। এখন যে বিষয়টি রাষ্ট্রগুলোকে মূলত তারা ভ্যালুসগুলো রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো আগে উল্লেখ করেছি যে মুসলিমদের প্রশিক্ষণে গুলোকে সাংবিধানিক মনার্সি এবং আমেরিকার যে ভ্যালুসটুকু আবিষ্কার হয়েছে রাষ্ট্রদিন থেকে এগুলো মানুষকে ধারণ করার জন্য আহ্বান জানাতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। ডেমোক্রেটিক ভ্যালুস চর্চা করা যাচ্ছে। সৌদি আরবের অবস্থান সেখানে মুসলিম রাষ্ট্রগুলো কোথায় অবস্থান করছে ডেমোক্রেটিক ভ্যালুস সেক্ষেত্রে মূলত এক এক রাষ্ট্রের জন্য কৃষি এক জাতির জন্য হিসাবে এতে এগিয়ে যাচ্ছে। একইভাবে তাকে জোর দিয়ে মূলত যেহেতু একই মানদণ্ডে মতপ্রচার এগিয়ে হবে যে ডেমোক্রেটিক ভ্যালুসগুলো রাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলো ব্রিটেন এবং আমেরিকা চর্চা করে, তারপরেও তারা এটুকুই হচ্ছে মূলত এক নম্বর অবস্থানে আসতে পারতেছে না তাদের সমতার কারণে। কোরআন সুন্নাহ রাষ্ট্রগুলো ব্যবস্থাপনা তাদের ছাত্র আধ্যাত্মিক আপাতটুকু এগিয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহ থেকে শিখতে হবে মানুষকে এবং নিজেরাও চর্চা করতে হবে। ঠিক একই রকম সৌদি আরবে কি পিছিয়ে আছে সেটি কোনো বিষয় নয়। তার পক্ষে এক নম্বর অবস্থানে শাসন ব্যবস্থা প্রচার পরিষ্কার করে দায়িত্ব পালন কোন অবস্থা মুসলিমদের কোটাকে এক নম্বর স্কোর করতে হবে এমন কথা নেই। তাকে নবীজি পোশাকের বলেছেন সরাসরি নির্দেশ করা যাচ্ছে যতটুকু সে পরামর্শ দিচ্ছে বিভিন্ন চর্চা করো এটুকু হচ্ছে পরামর্শ। প্যালেস্তাইন বিষয়ে এখন সে নিজে চর্চা করতে পারলো কতদূর সেটা দেখার বিষয় নয়। লবিং সরাসরি হাতে কলমে তাই করতে দেখে শিখতে পারলে সেটি উত্তম। তারপরে সৌদি আরবের বিষয়টি উল্লেখ করলাম যে অর্থনৈতিক মানদণ্ডে সৌদি আরবের অবস্থান রাষ্ট্রীয় ডলারের উপরে সেগুলো সরাসরি চর্চার মাধ্যমে ধারণ করে সুযোগ খুবই কম নেই, যার ফলে এর মাধ্যমে একটি সৌদি সমাজের প্রচার রাখতে পেরেছে। এটুকু এখানে মূলত শিক্ষা কথা যে প্রশিক্ষণ ডেমোক্রেটিক ভ্যালুসগুলো খেলা রাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলো চর্চা করা যারা যার মাধ্যমে পাশাপাশি গণতন্ত্রের ক্ষেত্রে যেমন সার্ভে করা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য এবং কৌশল নিয়ম সুন্দর হচ্ছে শাসন ব্যবস্থা সুন্দর রয়েছে। যেমনটি কোরআন সুন্নাহ চর্চা করে নির্বাচিত হয়েছে জাতি মুসলিম নিজে চর্চা করে সবগুলো কেমন সুন্দর হচ্ছে এইটুকু সৌদি আরবের ক্ষেত্রেও নিজেরা চর্চা করছে না তার মাধ্যমে দেখা যায় মানুষকে শেখাতে হবে। মানুষজন জনগণ নির্বাচন চাচ্ছে না, জনগণ সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে না, অন্তত শিক্ষকের কাছে গঠন দেওয়া হচ্ছে ধাপে ধাপে। তারই আলোকে না হলে মূলত দেখা যাচ্ছে ব্রিটেনের মতো বা জর্ডান এবং আমেরিকা সাংবিধানিক রাষ্ট্রতন্ত্র না থাকা সত্ত্বেও তাদের চিত্র স্কোরে এক নম্বরে এসেছে জনগণ ঠিক আছে না। এখন আর সৌদি আরবের ক্ষেত্রেও তাদের পরোক্ষ সম্মতি রয়েছে এবং আমেরিকা সহ ইউরোপ আমেরিকা পার্টিসিপেশন রয়েছে এক নম্বরে। এই ক্ষেত্রে মূলত সৌদি আরবের রাষ্ট্রগুলো পিছিয়ে আছে। সৌদি আরব সে একদমই জনগণ সরাসরি অংশগ্রহণ করলেই মূলত স্কোরে গিয়ে আসতো। এতে সুশাসনের স্কোরে মূলত ডেমোক্রেটিক যে ভ্যালুসগুলো মূলত প্রচার প্রশিক্ষণ সঠিক রয়েছে এটাকেই জোর দিতে হবে। এইভাবে মূলত প্রচার প্রশিক্ষণ করা জনগণের জন্য কল্যাণে কাজ করা এই ক্ষেত্রে প্রশিক্ষণ দিতে হবে, ট্রেনিং দিতে হবে ইত্যাদি মাধ্যমিকতার যেহেতু সম্পত্তি সমন্বয়ের মাধ্যমে বেশ এগিয়ে সেক্ষেত্রে তবেই কিন্তু ডেভেলপিং রাষ্ট্র হিসেবে অবস্থান করছে। আধ্যাত্মিক আপাতত এবং শাসন অর্থনৈতিক আপাতত এগুলো খুবই ভালো। ওটা মানব জাতির জীবন প্রতিষ্ঠিত হবে পরিপূর্ণ যেটি এবং আইন প্রণয়নের ক্ষেত্রে এগিয়ে আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খেলাফত রাশিদীর মাধ্যমে যেটি শাসন ব্যবস্থা এবং আন্তর্জাতিক ওই প্রশিক্ষণ দিয়েছে এবং যেটি বিশাল জনগোষ্ঠী পৃথিবীতে প্রায় 1000 কোটি তাদের অংশগ্রহণের মাধ্যমে যাতে বিক্ষোভ বিদ্রোহ না হয়, শান্তিপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করা যায়, সহাবস্থা নিশ্চিত করা যায়, শাসন ব্যবস্থা মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে কাজে লাগানো যায়, যেটি খেলাফত রাশিদীন শিখিয়েছে। এইভাবে করলে হলো সঠিক প্রক্রিয়া, সুন্দর প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় যেহেতু সৌদি আরব সরাসরি এখন অংশগ্রহণ করে নাই সেই জন্যই শুধু তার অবস্থান 173 চলে গেছে। জর্ডানের মতো এরকম অংশগ্রহণ করালেই মূলত দেখা যাবে সৌদি আরবের অবস্থান প্রায় 20-এর ভিতরে এসে গেছে ডেমোক্রেটিক স্কোরে, সুশাসনের স্কোরে, যেখানে অর্থনৈতিক স্কোরে অলরেডি এসে গেছে 20-এর ভিতরে সৌদি আরবের অর্থনীতি $1 ট্রিলিয়ন উপর। পাশাপাশি তার বন্টন ব্যবস্থাপনাও সুন্দর রয়েছে। নাগরিকরা ভোটে সার্ভে করা হচ্ছে যে সরকারের প্রতি খুশি তারা।
আরব রাষ্ট্রগুলোর বুটে এবং অর্থনৈতিক অবস্থাপনা দৃশ্যমান। হাইরাইজ ভবন দিয়ে তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত, সবাই দেখতে পাচ্ছে, এটুকু স্পষ্ট। জ্ঞান বিজ্ঞানের উপরে ঘটাচ্ছে, এমনকি ভবিষ্যতে দেখা যাচ্ছে সংস্কার করা হচ্ছে ধাপে ধাপে, যে যুগোপযোগী মানদণ্ডের যে বৈশিষ্ট্যটুকু এসেছে। এমনকি যেখানে আগে উল্লেখ করলাম যে কোরআনের মূল তত্ত্বের পাশাপাশি তারা যুগোপযোগী মানদণ্ডটুকু মিশ্রণ ঘটিয়ে দ্রুতই যুগোপযোগী মানদণ্ডের উন্নতি ঘটানোর চেষ্টা করতেছে। যেমন একজন অ্যাডভোকেট নারীর এফিডেভিট স্বাক্ষরী দুজন, কোরআনের যেটি মূল তত্ত্বে রয়েছে দুজন নারী সাক্ষ্য, সেটি একজন অ্যাডভোকেট নারী এফিডেভিট স্বাক্ষরই যথেষ্ট, যেটি মূলত যুগোপযোগী মানদণ্ড। আর মূল তত্ত্বটি হলো দুজন নারী সাক্ষ্য লাগবে অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে। এখন এইভাবে সৌদি আরব মূলত ব্যাংকিং ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনায় যুগোপযোগী মানদণ্ড অনেক ক্ষেত্রে গ্রহণ করেছে। আর উন্নতির প্রচেষ্টা রয়েছে, শাসন ব্যবস্থাপনার ক্ষেত্রে উন্নতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঠিক একই রকমভাবে অন্যান্য রাষ্ট্রগুলোর কথাও উল্লেখ করলাম, যে কীভাবে মূলত অগ্রসর হচ্ছে ধাপে ধাপে যুগোপযোগী মানদণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে, যেটি মূলত সৌদি আরব ইতিমধ্যেই অনেক দূরে গিয়েছে। এখন মূলত পরবর্তী পর্বগুলোতে অর্থনৈতিক অবস্থাপনা সহ আরও আরব রাষ্ট্রগুলোর মুসলিম বিশ্ব নেতৃত্ব ইত্যাদি বিষয়গুলো, বিশেষ করে মিডল ইস্টের সমস্যাগুলো, ইসরায়েল ইরান প্যালেস্তাইন যুদ্ধ বা ইত্যাদি সমস্যাগুলো এবং এগুলো সমাধান এবং সুশৃঙ্খলভাবে আরও কেউ উন্নত ঘটানো যায়, শাসন ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা, এই বিষয়গুলো নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। এমনকি মুসলিমদেরও মূলত মুসলিম বিশ্বের নেতৃত্বে গোটা পৃথিবীতে কীভাবে মূলত আগে উল্লেখ করলাম যে ছাত্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও বা বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও, সহযোগী রাষ্ট্র হওয়া সত্ত্বেও ব্রিটিশ আমেরিকার সহযোগী রাষ্ট্রগুলো, বন্ধু বা ছাত্র রাষ্ট্রগুলো কীভাবে তারা 1-2 নম্বর অবস্থান করছে। ঠিক একই রকম কোরআন সুন্নাহ যেহেতু মুসলিমদেরকে বা আহলে কিতাবের জ্ঞানীদেরকে প্রচার করতে বলছে, বড় আকারে মুসলিমদের একটি দল তৈরি করতে বলছে, যেটি সুন্নি দল বা তৈরি হয়েছে, এরকম আহলে সুন্নাহ ওয়াল জামাত বা প্রকাশ্যে মুসলিম দল তৈরি হয়েছে, যেটি মূলত জনসংখ্যা, বিশ্ব জনসংখ্যার 25% মুসলিম। এটি একটি দল কোরআন সুন্নাহ আধ্যাত্মিক আবাদত এবং সংস্থা প্রচারের ক্ষেত্রে, কিন্তু তাদের অবস্থান সেক্ষেত্রে কোরআন সুন্নাহ আধ্যাত্মিক আবাদতে এগিয়ে গেলেও শাসন ব্যবস্থাপনায় পিছিয়ে আছে, বিশেষ করে পদ্ধতির ক্ষেত্রে, নিয়মকানুনের ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে, যুগোপযোগী মানদণ্ডে, যেটি বাস্তবসম্মত। যেটি উল্লেখ করলাম যে ব্রিটিশ আমেরিকাও পিছিয়ে আছে, তারপর প্রচার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, যেখানে মূলত 10টি রাষ্ট্র, অন্যগুলো ডেনমার্ক, নরওয়ে, তারা এগিয়ে আছে। ঠিক একই রকম মুসলিমদের ক্ষেত্রেও শাসন ব্যবস্থাপনায় মুসলিমরা, বিশেষ করে খ্রিস্টান রাষ্ট্রগুলো, ডেনমার্ক সহ ব্রিটিশ আমেরিকা, তারা এগিয়ে আছে জাতিসংঘের মধ্যে গোটা পৃথিবীতেই। যার ফলে মুসলিমদের এইভাবেই মূলত শিক্ষকতা করতে হবে, সহ অবস্থা নিশ্চিত করতে হবে এবং গোটা মানবজাতিকে বিশ্ব নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এক রাষ্ট্রে পরিণত হতে হবে, বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মূলত মুসলিম অমুসলিম বলে দ্বন্দ্ব করার সুযোগ নেই, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে বিষয়টি ওইভাবে বা আনুষ্ঠানিকভাবে কে নেতৃত্ব দিচ্ছে, স্থায়ী সদস্য হলো কিনা মুসলিম, এইটি কোনো বিষয় না, বিবেচ্য বিষয় না। সেই বিষয়গুলো আলোচনা করব যে কীভাবে মূলত গোটা মানবজাতি ঐক্যবদ্ধ হতে পারে স্ব অবস্থানে সম্মানের সাথেই, এবং বিভিন্ন রাষ্ট্রগুলোকে, ছোট রাষ্ট্রগুলোকে বা ছাত্র রাষ্ট্রগুলোকে এগিয়ে দিয়ে বিভিন্ন আনুষ্ঠানিক অবস্থানে রেখে, যেমনটি দেখা যাচ্ছে জাতিসংঘের 5টি স্থায়ী রাষ্ট্র অমুসলিম হওয়া সত্ত্বেও, ইহুদি খ্রিস্টান হওয়া সত্ত্বেও, সেখানে মূলত তারা জাতিসংঘের মহাসচিব, প্রেসিডেন্ট, বিশ্ব প্রেসিডেন্ট অর্থাৎ যে কোনো রাষ্ট্র থেকে নিচ্ছে গণতান্ত্রিকভাবেই, মূলত পর্তুগাল থেকে শুরু করে, ঘানা থেকে শুরু করে, গাম্বিয়া থেকে, যে কোনো দেশের নাগরিক, দুর্বল রাষ্ট্রের নাগরিক মূলত জাতিসংঘের মহাসচিব বা বিশ্ব প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছে, বিশ্বের প্রধান বা অভিভাবক হিসাবে। এতে কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ খ্রিস্টান পর্যন্ত তারাও বিশ্বের অভিভাবক প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে কোনো পদ দখল করে নাই, যেখানে মুসলিমের দখল করার তো প্রশ্নই ওঠে না। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিশ্ব প্রেসিডেন্ট যে কোনো দুর্বল রাষ্ট্রে, যে কোনো দুর্বল নাগরিক, কম আধ্যাত্মিক আবাদত চর্চা করে ব্যক্তিও হতে পারে, এবং সেটি 80 বছর যাব জাতিসংঘ চর্চার মাধ্যমে দেখা যাচ্ছে জাতিসংঘের প্রেসিডেন্ট এখনও পর্যন্ত কেউ মুসলিম হয়নি। অর্থাৎ দুর্বল মুসলিম আহলে কিতাবের, যেটি উল্লেখ করলাম, কোরআন সুন্নাহ যেহেতু পরিপূর্ণ হবে, আহলে কিতাব এখন